আমরা ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের আজকের ক্লাসটা মূলত হতে চলেছে নবম শ্রেণীর জন্য। নবম শ্রেণীর শিল্প, উপনিবেশ ও সাম্রাজ্য চতুর্থ অধ্যায়ের থেকে এই ক্লাসটা হতে চলেছে। এই ক্লাসটা আজকে তোমাদের এমনই এক গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, যেটা তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য, দ্বিতীয় সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে প্রায়শই 8 নম্বরের এই প্রশ্নটা দেওয়া থাকে। তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবার জন্য। তবে যাওয়ার আগে বলবো, আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সবার প্রথমে একটা সাবস্ক্রাইব করে রাখো, আর নোটিফিকেশন প্রথম পাওয়ার জন্য অল বাটনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে ভিডিও তোমার ফোনে গিয়ে পৌঁছায় এবং তুমি সবার প্রথমে এটাকে দেখতে পারো। ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও ভিডিওটা। যাই হোক, আজকের আমাদের আলোচনার প্রথম মূল আকর্ষণীয় প্রশ্ন হচ্ছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ। ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়েছিল? এই প্রশ্নটা আমি এমন ভাবে বলবো যেটার উত্তরে তোমরা অন্য প্রশ্ন করে নিতে পারো। সেই প্রশ্নটা হচ্ছে মহাদেশীয় ভূখণ্ডে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। এই প্রশ্নটা তোমরা এখান দিয়ে করে নিতে পারো, কিন্তু আমি মূলত বলবো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হওয়ার কারণ কি ছিল, এটার উত্তরে আমি বলে যাব। আর পরবর্তী যে প্রশ্নটা বললাম যে মহাদেশীয় ভূখণ্ডে কেন শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল, সেটা তোমরা রেয়ার করে নিতে পারো। তো আমরা প্রথমে আজকে যাব ভূমিকা। ভূমিকাতে আমরা কি লিখব? ভূমিকা বা সূচনাতে যদি বলা হয় শিল্প বিপ্লব বলতে বোঝায় কি? শিল্প ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন, কি হলো শিল্প বিপ্লব। এই শিল্প বিপ্লবটা প্রথম ঘটেছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার পিছনে অনেক কারণ ছিল। 1837 সালে অগাস্টাস ব্ল্যাঙ্কি প্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেছে। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার পিছনে অনেক কারণ ছিল। সেই কারণগুলি আমরা আলোচনা করছি। আজকের প্রথম যে পয়েন্ট আমরা করতে পারি, প্রথম পয়েন্ট কি করতে পারি? প্রথম পয়েন্ট হচ্ছে অনুকূল পরিবেশ। আমরা অনুকূল পরিবেশ সম্পর্কে আমরা কি লিখবো একটু জেনে নিচ্ছি। ইংল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ ছিল শিল্প বিপ্লবের পক্ষে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকারী, কেননা সেখানকার জলবায়ু ছিল মূলত স্যাঁতস্যাঁতে, যা কিনা শিল্প ঘটার পিছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। জলবায়ু জনিত কারণে সেখানকার জলবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, কয়লা, খনিজ লোহা, এই সমস্ত জিনিসগুলো সহজে যোগান করা যেত। এই জন্য ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। অপরদিকে যদি ওই মহাদেশীয় ভূখণ্ডে বলা হয় কেন শিল্প বিপ্লব দেরিতে ঘটেছিল, তাহলে কি করব? এই যে সুযোগ সুবিধাগুলো ইংল্যান্ডে পাওয়া যেত, সেগুলো ওখানে পাওয়া যেত না। এই অনুকূল পরিবেশের অভাবের জন্য মহাদেশীয় ভূখণ্ডে শিল্প বিপ্লব দেরিতে হয়েছিল। দ্বিতীয় আমরা কারণে যাচ্ছি কাঁচামাল সংগ্রহ। কাঁচামাল সংগ্রহতে আমরা কি দেখছি? ইংল্যান্ড ছিল ঔপনিবেশিক সাম্রাজ্যের দিক থেকে প্রথম স্থানে। তাহলে ইংল্যান্ড ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারে প্রথম স্থানে ছিল। তাহলে তারা যে বিভিন্ন দিকে ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তার করত, যে দেশে গিয়ে তারা সাম্রাজ্য বিস্তার করত, সেই সমস্ত দেশ থেকে শিল্পের প্রয়োজনীয় যে কাঁচা মালগুলো, তাহলে যে দেশে তারা সাম্রাজ্য বিস্তার করছে, পৃথিবীর বিভিন্ন দিকে তারা সাম্রাজ্য বিস্তার করত, যে জানা যায় সূর্যের প্রথম রশ্মি যে দেশের উপর পড়ে, সেই দেশ নাকি ইংল্যান্ড শাসন করত। তাহলে পৃথিবীর সমস্ত জায়গায় যদি তারা শাসন করতো, তাহলে সমস্ত দেশ থেকে যে দেশে যেমন কাঁচা মাল তারা শিল্পের প্রয়োজনে তাহলে যোগান দিত, যার ফলে তাদের শিল্পের জন্য কাঁচা মালের তাদের অভাব কোনোদিন হয়নি। তৃতীয় পয়েন্ট আমরা কি করতে পারি? তৃতীয় পয়েন্টের কথা যদি আসে, আমরা বলতে পারি সুলভ। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। এই বৃদ্ধি পাওয়ার পরে কি হয়েছিল? মানুষ আস্তে আস্তে গ্রাম ছেড়ে শহরমুখী হতে থাকে। কিসের জন্য শহরমুখী হচ্ছে? তারা নিত্য প্রয়োজনীয় কাজের জন্য, তারা শ্রমের জন্য তারা আস্তে আস্তে গ্রাম ছেড়ে শহরমুখী হতে থাকে। এই শহরমুখী হওয়ার ফলে তাদের সুবিধা কি হয়েছিল? যে শিল্পের প্রয়োজনীয় শ্রমিক, এই শ্রমিকের অভাব ইংল্যান্ডে হয়নি। গ্রাম ছেড়ে মানুষ চাষবাস ছেড়ে কর্মের জন্য তারা শহরে এসেছিল এবং শহরে এসে তারা কাজ পেয়ে গিয়েছিল, যার ফলে যে শিল্পের প্রয়োজনীয় শ্রমিক বা লেবার, সেই লেবার গুলো খুব অল্প পরিশ্রমে লেবার পেয়ে গিয়েছিল বা শ্রমিক পেয়েছিল। এই জন্য ইংল্যান্ডের শিল্প বিপ্লব
না এই কারণে ইংল্যান্ডের শিল্প বিপ্লব অগ্রগতির অন্যতম কারণ হিসাবে ধরে নেওয়া যেতে পারে, যেটা আমরা যদি তুলনা করি ওই সমস্ত মহাদেশীয় ভূখণ্ডে পাওয়া যায়নি, এই কারণে তারা পিছিয়ে পড়েছিল। পরবর্তী যে কারণে আমরা আসতে পারি সেটা হচ্ছে মূলধনের যোগান। শিল্পের উন্নতির জন্য একটা মূলধনের প্রয়োজন। একটা শিল্পকে দাঁড় করানোর জন্য মূল হচ্ছে ক্যাপিটাল, মূলধন। এই মূলধন ছিল শিল্প বিপ্লবের অন্যতম কারণ। মূলধন ছিল ইংল্যান্ডের শিল্প বিপ্লবের অন্যতম কারণ। সেই সময় যারা জমিদার, যারা নবাব ছিল, যারা রাজা ছিল, যারা সম্রাট ছিল, তারা কি করেছিল? শিল্প বিপ্লবের জন্য, শিল্পের জন্য প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করেছিল, প্রচুর পরিমাণে টাকা, যেটাকে বলা হচ্ছে ইনভেস্ট করেছিল। তাছাড়াও তারা বিভিন্ন দেশে যে সাম্রাজ্য বিস্তার করত, সেই সাম্রাজ্য বিস্তার করার ফলে বিভিন্ন দেশ থেকে যে অর্থ তারা সংগ্রহ করত, সেটা তারা শিল্পের প্রয়োজনে মূলধন হিসাবে তারা পাঠিয়ে দিত। যার ফলে ইংল্যান্ডে যে বড় বড় শিল্প বিপ্লব গড়ে উঠেছিল, অর্থ কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারেনি। এই কারণে অর্থের কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এছাড়া সেই সময়, তৎকালীন সময়ে ঋণ দেওয়ার সময় ইংল্যান্ডে প্রচুর পরিমাণে অনেক ব্যাংক গড়ে উঠেছিল। বিশেষত ব্যাংক অফ ইংল্যান্ড কি করেছিল যে তারা তখন, এই ব্যাংকগুলো তখন ইংল্যান্ডে প্রচুর পরিমাণে ঋণ দিত। এই ঋণ নিয়ে মানুষ শিল্প বিপ্লবের অগ্রগতি ঘটিয়েছিল। এরপরে আসা যাচ্ছে পরবর্তী পয়েন্ট, বাজার। যে শিল্প তৈরি হলো, শিল্পের লোক লেবার কাজ করলো, মাল ও উৎপাদন হলো, সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে চলেছে যে বাজার দর, যে মালটাকে আমি কোথায় বিক্রি করবো। যে এখানে কি বলা যেতে পারে যে তৎকালীন সময়ে ইংল্যান্ডের জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল, যার ফলে শিল্পজাত দ্রব্য ইংল্যান্ডে প্রচুর চাহিদার সৃষ্টি হয়েছিল। না জনসংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেগুলো তারা সংগ্রহ করেছিল। এছাড়াও কি দেখা যাবে, তারা যে বিভিন্ন দেশে ঔপনিবেশিক শাসন করত, যে উদ্বৃত্ত মাল বা শিল্পজাত দ্রব্য কি করত, ওই তারা জাহাজে করে নিয়ে বিভিন্ন দেশে আমদানি রপ্তানি করতে, বিভিন্ন দেশে তাদের উৎপন্ন শিল্প দ্রব্য বিক্রি করে আসতো, যেখান দিয়ে তারা মুনাফা সংগ্রহ করত। পরবর্তী পয়েন্ট আমরা যাচ্ছি যোগাযোগ ও পরিবহন। যোগাযোগ ও পরিবহনে আমরা কি করে দেখা পাচ্ছি যে তৎকালীন সময়ে ইংল্যান্ড ছিল নৌ শক্তিতে অন্যতম শক্তিশালী একটা দেশ। তাহলে সামুদ্রিক যে অভিযান, যে ব্যবসা বাণিজ্যের দিক থেকে তৎকালীন সময়ে সমুদ্র একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আর সমুদ্র আগেকার দিনে যা কিছু ব্যবসা বাণিজ্য সবকিছু সমুদ্র পথেই হতো, যে এক দেশ থেকে অন্য দেশে তখন যাতায়াতের প্রধান মাধ্যম ছিল জলপথ। তাই তৎকালীন সময়ে ইংল্যান্ড নৌ শক্তি দিক থেকে খুব শক্তিশালী হওয়ার জন্য শিল্পজাত যে পণ্যগুলো তারা সহজেই নদীপথে এক দেশ থেকে আরেক দেশে আমদানি রপ্তানি করত। এছাড়াও ইংল্যান্ডের ভিতরে যে সমস্ত খাল, যে নদীগুলো রয়েছে, ইংল্যান্ডের আশেপাশে যে সমস্ত খাল সমুদ্রগুলো রয়েছে, নদীগুলো রয়েছে, সেই সমস্ত সমুদ্র খালের মধ্যে দিয়ে তারা শিল্পজাত উৎপন্ন দ্রব্যগুলো দ্রুত বাজারে পৌঁছে দিতে পারত, যেটা ইংল্যান্ডকে খুব খুব প্রচুর পরিমাণে সাহায্য করেছিল। পরবর্তী আমরা যে পয়েন্টে চলে যেতে পারি সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। এই অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে যেমন পরিমাণে শিল্পের অগ্রগতি ঘটেছিল, সেই সঙ্গে সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তিগত বৈজ্ঞানিক যন্ত্রপাতিও প্রচুর পরিমাণে আবিষ্কার হয়েছিল, যার ফলে শিল্প উন্নতি প্রচুর পরিমাণে গিয়েছিল। যেমন বলা যেতে পারে উড়ন্ত মাকু, বাষ্প চালিত রেল ইঞ্জিন, বাষ্পীয় ইঞ্জিন, ওয়াটার ফ্রেম, নিরাপত্তা বাতি, সেফটি ল্যাম্প প্রভৃতি বৈজ্ঞানিক যন্ত্রপাতিগুলো আবিষ্কার হয়েছিল, যার ফলে ইংল্যান্ডে শিল্প বিপ্লব প্রচুর পরিমাণে আর দ্রুত ঘটেছিল আমরা ধরে নিতে পারি। একেবারে শেষে গিয়ে আমরা যেটা লিখবো উপসংহার বা মূল্যায়ন। উপসংহার বা মূল্যায়নে আমরা কি লিখতে পারি, ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়েছিল তার পিছনে অনেক কারণ ছিল। সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে অন্যান্য দেশে শিল্পের প্রয়োজনীয় একটা জিনিস পাওয়া গেলেও অন্যান্য জিনিসগুলোর চাহিদার অভাব ছিল। সেই দিক থেকে ইংল্যান্ডে শিল্পের প্রয়োজনীয় প্রায় সমস্ত জিনিসপত্রেরই পাওয়া গিয়েছিল। এই কারণে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল। ভিডিওটা তবে শেষ করার আগে ভিউয়ার্সদের বলবো, কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়া ভিডিওটা কেমন লাগলো
সবাই জানাতে ভুলবেন না। যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে এই যে অধ্যায় থেকে আর একটা 8 নম্বরের প্রশ্ন, সেটা পরীক্ষার অবশ্যই আসে। 8 নম্বরের দুটো পড়বে, তার মধ্যে দুটোই কমন পাবে।